where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ক্লাস চলছে। এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সমরেশ পাল, অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষক। আমি আজকে দশম শ্রেণীর ক্লাস নেব। আজকে আমার টপিক ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন। প্রথমে পড়াবো অ্যামোনিয়া, যার সংকেত NH3। একটা নাইট্রোজেন এবং 3টে হাইড্রোজেন পরমাণু নিয়ে অ্যামোনিয়ার একটি অণু তৈরি হয়। অ্যামোনিয়া হলো একটি যৌগিক অণু। প্রথমে ভৌত বৈশিষ্ট্যাবলী। 1 নম্বর, ভৌত অবস্থা। অ্যামোনিয়া একটা গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ, অ্যামোনিয়া গ্যাসীয়। এর বর্ণ কীরকম না বর্ণহীন। অ্যামোনিয়া বর্ণহীন গ্যাসীয় পদার্থ। এর গন্ধ কীরকম? ক্লাস 8 থেকে তোমরা জানো অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে ঝাঁঝালো। ঝাঁঝালো গন্ধ আছে। সুতরাং অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন একটা যৌগিক গ্যাস। দ্রাব্যতা পাতিত জলে অত্যধিক দ্রাব্য। অ্যামোনিয়া পাতিত জলে পাতিত জলে নাও লিখতে পারতাম, জলে অত্যধিক দ্রাব্য। অত্যধিক ভাষাটা ইম্পর্টেন্ট। অত্যধিক দ্রাব্য কতটা দ্রাব্য সেটা বোঝানোর জন্য একটা ডাটা ইউজ করছি। মনে করো একটা ফ্লাক্স আছে, ফ্লাক্সের মধ্যে 1 ml আমি ওয়াটার নিয়েছি। 1 ml ওয়াটার নিয়েছি, NTP-তে নিয়েছি। NTP বলতে বুঝি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। নর্মাল টেম্পারেচার বলতে বুঝি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এবং নর্মাল প্রেসার বলতে বুঝি 1 অ্যাটমসফিয়ার চাপ। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে একটা ফ্লাক্সে 1 ml আমি ওয়াটার নিয়েছি। এর মধ্যে অ্যামোনিয়াকে ডিজলভ করাবো। অ্যামোনিয়া জেনে রাখবে 1150 ml অ্যামোনিয়া এর মধ্যে ডিজলভ করতে পারবে। ডাটাটা দেখো, NTP-তে 1 ml ওয়াটারের মধ্যে 1150 ml অ্যামোনিয়া ডিজলভ হতে পারে। কতটা দ্রাব্য তুমি বিচার করে নাও এই ডাটা থেকে। অবশ্য দ্রাব্যতাটা উষ্ণতার উপর নির্ভরশীল। যে কোনো তরলে গ্যাসে দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা বেড়ে গেলে দ্রাব্যতা কমে যাবে, আর উষ্ণতা কমে গেলে দ্রাব্যতা বেড়ে যাবে। যেমন আমি বলছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমি অ্যামোনিয়াকে ডিজলভ করতাম, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ml অ্যামোনিয়ার মধ্যে 850 ml অ্যামোনিয়া ডিজলভ করতে পারে। যেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1150 ml অ্যামোনিয়া ডিজলভ হতে পারে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 অ্যাটমসফিয়ার চাপে 1 ml ওয়াটারের মধ্যে 850 ml অ্যামোনিয়া ডিজলভ হতে পারে। অর্থাৎ উষ্ণতা বেড়ে গেলে দ্রাব্যতা কমে যাবে, আর উষ্ণতা যদি কম হয় তাহলে দ্রাব্যতা বেড়ে যাবে। অ্যামোনিয়াকে যদি জলে দ্রবীভূত করি তাহলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া একে যদি জলে দ্রবীভূত করি তাহলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, একটা ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অনেক সময় প্রশ্ন পড়ে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়, প্রমাণ করো। তুমি যখন বলবে কি অ্যামোনিয়ার জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। অ্যামোনিয়াকে যদি জলে ডিজলভ করা যায় তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। যে দ্রবণে একটা লাল লিডমাস ফেলে দিলে ওর বর্ণ হয়ে যায় নীল। তোমরা জানো যে সমস্ত পদার্থ লাল লিডমাসকে নীল বর্ণে পরিণত করে তাদেরকে আমরা বলবো ক্ষারীয়।
অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণে লাল লিটমাস ফেলে দিলে তা নীল হয়ে যায়। এই ঘটনা প্রমাণ করে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। প্রশ্ন পড়ে এরকম প্রমাণ করো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। এর পরের বৈশিষ্ট্যে চলে এলাম। আণবিক ভর অ্যামোনিয়া NH3 তার সংকেত, নাইট্রোজেন তার পারমাণবিক ওজন 14, হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, এরকম 3টে হাইড্রোজেন আছে, 3 দিয়ে গুণ করলাম সমান হলো 17। অ্যামোনিয়ার আণবিক ওজন হবে 17। এরপরে বাষ্প ঘনত্ব। তোমরা জানো আণবিক ওজনকে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে বাষ্প ঘনত্ব পাওয়া যায়। তাহলে 17কে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হবে কত না 8.5। অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব ভেপার ডেনসিটির মান 8.5। এবং তথ্যের খাতিরে বলে রাখি বায়ুর বাষ্প ঘনত্ব 14.4 হয়। বায়ুর বাষ্প ঘনত্ব, বায়ুর ক্ষেত্রে তার বাষ্প ঘনত্ব কত হবে না 14.4 হয়। দেখো বায়ুর বাষ্প ঘনত্ব 14.4 আর অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব 8.5, সুতরাং বায়ুর তুলনায় অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কম আছে। এই ঘটনা প্রমাণ করে বায়ুর তুলনায় অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু হালকা। তাহলে দুটোই ইম্পর্টেন্ট কথা বলেছি এখানে। অ্যামোনিয়া গ্যাসটা বায়ুর তুলনায় হালকা এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কিন্তু ক্ষারধর্মী। অ্যামোনিয়া জলে অত্যধিক দ্রাব্য। এরপরে প্রকৃতি অ্যাকচুয়ালি অ্যামোনিয়া অ্যাকচুয়ালি ক্ষারধর্মী। কিভাবে বুঝলাম? মনে করো অ্যামোনিয়াটা কিভাবে তৈরি হয়েছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিয়ে। নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার মৌল। এর ইলেকট্রনিক কনফিগুরেশন K কক্ষপথে আছে 2টো ইলেকট্রন এবং L কক্ষপথে আছে 5টা ইলেকট্রন। তো নাইট্রোজেনের বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে আমি পুট করছি। 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 এবং 3টে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন। ক্রস ইলেকট্রন দিয়ে দেখাচ্ছি হাইড্রোজেনের ইলেকট্রনকে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন তো বন্ড ফরমেশন করবে, সমযোজী বন্ধন তৈরি করবে। হাইড্রোজেন একটা ইলেকট্রন মাঝে পাঠালো, নাইট্রোজেন একটা ইলেকট্রন মাঝে পাঠালো, সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন তৈরি করবে। নাইট্রোজেন তার ইলেকট্রনটা মাঝে পাঠালো, হাইড্রোজেন তার ইলেকট্রন মাঝে পাঠালো। এখানেও নাইট্রোজেন তার ইলেকট্রন মাঝে পাঠিয়েছে, হাইড্রোজেন তার ইলেকট্রন মাঝে পাঠিয়েছে। তাহলে কি হবে? অ্যামোনিয়ার লুইস ডট গঠন দেখাচ্ছি। 2টো ইলেকট্রন যেমন পড়েছিল 2টো ইলেকট্রনকে রেখে দিলাম। এখানে হাইড্রোজেন আছে, মাঝখানে 2টো ইলেকট্রন, একটা নাইট্রোজেনের ইলেকট্রন এবং একটা হাইড্রোজেনের ইলেকট্রন। আবার একটা হাইড্রোজেন আছে, মাঝখানে 2টো ইলেকট্রন, একটা নাইট্রোজেনের ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেনের ইলেকট্রন আছে। এই পাশে একটা হাইড্রোজেন আছে, নাইট্রোজেনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন। হাইড্রোজেন তার দ্বৈত পূর্তি করেছে, এই হাইড্রোজেন তার দ্বৈত পূর্তি করেছে, এই হাইড্রোজেন তার দ্বৈত পূর্তি করেছে এবং নাইট্রোজেন তার অষ্টক পূর্তি করেছে। লুইস ডট গঠন দেখাচ্ছি। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা করে সমযোজী বন্ধন তৈরি করেছে, কারণ এক জোড়া ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করেছে। অর্থাৎ অ্যামোনিয়ার সংকেতটা আসবে এই রকম, 3টে হাইড্রোজেন সমযোজী বন্ধনে যুক্ত আছে নাইট্রোজেনের সঙ্গে এবং নাইট্রোজেনের মাথায় 2টো আনশেয়ার্ড ইলেকট্রন পড়ে আছে। বন্ড ফরমেশন করার পরেও নাইট্রোজেনের মাথায় দেখো 2টো আনশেয়ার্ড ইলেকট্রন পড়ে আছে। এই ইলেকট্রনগুলোকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। আমি যদি বলি অ্যামোনিয়ার মধ্যে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে কি, তোমার উত্তর হবে হ্যাঁ, অ্যামোনিয়ার নাইট্রোজেনের মাথায় একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। আর লুইসের মতবাদ অনুযায়ী যে সমস্ত পদার্থ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অপরকে দান করতে পারে তারা হয় ক্ষারীয়। তো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কারা দান করতে পারবে? যাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে তারাই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করতে পারবে। সুতরাং অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুর মাথায় যেহেতু একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, এই নাইট্রোজেন পরমাণু অপরকে তার নিজের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করতে পারে। সুতরাং অ্যামোনিয়া ক্ষারধর্মী, ওই জন্য বললাম এর প্রকৃতি ক্ষারীয়। দেখো অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় এবং নিজেও কিন্তু ক্ষার।
নিজেও ক্ষার। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সে ক্ষারীয় কেন? না আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয়, কারণ জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস আয়ন দেয়। আর অ্যামোনিয়া নিজেই ক্ষারীয়, কেন ক্ষারীয়? না এ লুইসের মতবাদ অনুযায়ী ক্ষারীয়। অ্যামোনিয়ার মধ্যে যে নাইট্রোজেন পরমাণু আছে, সেই নাইট্রোজেন পরমাণুর মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, যে অপরকে দান করতে পারে। সুতরাং লুইসের মতবাদ অনুযায়ী অ্যামোনিয়া ক্ষারধর্মী। অনেক সময় প্রশ্ন পড়ে অ্যামোনিয়া ক্ষারধর্মী, তার পেছনে প্রমাণ দাও। অ্যামোনিয়া কিভাবে তুমি বুঝলে অ্যামোনিয়া ক্ষারধর্মী? তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে হবে। অ্যামোনিয়া লুইস ক্ষাররা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, তো অ্যামোনিয়াও অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে এবং লবণ উৎপন্ন করবে। যেমন মনে করো অ্যামোনিয়া NH3, এর সঙ্গে আমি HCl এর রাসায়নিক বিক্রিয়া করছি, কি হবে? না অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4 লিখেছি, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড একটা লবণ। দেখো অ্যামোনিয়া একটা ক্ষার, HCl একটা অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষারের রাসায়নিক বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি অ্যাসিড এবং ক্ষারের রাসায়নিক বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয় কখন? যদি ক্ষারটা হয়ে থাকে আর্হেনিয়াস ক্ষার, কিন্তু ক্ষারটা যদি লুইস ক্ষার হয়ে থাকে, সে কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, এটা লবণ। এই রিয়াকশনই প্রমাণ করে অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী। আর এখানে অ্যামোনিয়া কিন্তু গ্যাসিয়াস, অ্যামোনিয়া গ্যাসিয়াস, আর HCl হাইড্রোজেন ক্লোরাইড এটাও গ্যাসিয়াস, আর অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু সলিড। অনেক সময় প্রশ্ন পড়ে দুটো গ্যাসীয় পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়, এরকম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, তখন এই বিক্রিয়াটি লিখবে। অ্যামোনিয়া গ্যাসীয়, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসীয়, এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, সে কিনা সলিড পদার্থ। প্রথমে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইডের রাসায়নিক বিক্রিয়ায় প্রথমে সাদা ধোঁয়া উৎপন্ন হয়, তারপরে সেই সাদা ধোঁয়া ঘনীভূত, শীতল ঘনীভূত হয়ে সাদা সাদা কঠিন কেলাসাকার পদার্থে পরিণত হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে এই রিয়াকশন থেকে দুই ধরনের কোশ্চিন আসতে পারে। দুটো গ্যাসীয় পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ পাওয়া যায়, এই রকম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, হতে পারে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটাই দেবে। আবার বলবে অ্যামোনিয়া ক্ষারধর্মী, তার পেছনে যুক্তি দাও কিংবা প্রমাণ দাও। অ্যামোনিয়া ক্ষারধর্মী, তার পেছনে যুক্তি হচ্ছে লুইস ডট গঠন তোমাকে দেখাতে হবে, এবং অ্যামোনিয়ার মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? যুক্তি ওটা। আর প্রমাণ কি? না অ্যামোনিয়া HCl এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এখানে ভিজুয়াল চেঞ্জ হচ্ছে, দুটো গ্যাসিয়াস পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ পাওয়া যাচ্ছে, সাদা কেলাসাকার কঠিন পদার্থ। দেখো আরও আমি প্রমাণ দিচ্ছি। অ্যামোনিয়া যেমন HCl এর সঙ্গে বিক্রিয়া করে লবণ দিয়েছে, তেমন অ্যামোনিয়া অন্য অ্যাসিড, মনে করো H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলো, H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে তার লবণ দেবে, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে, NH4 এর (2SO4). অ্যামোনিয়া যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া যখনই করবে তখনই লবণ দেবে, নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছি, অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, NH4NO3। আমি রিয়াকশনের ব্যালেন্স করছি না, এই রিয়াকশনের ব্যালেন্স তো হয়ে আছে, এই রিয়াকশনেরও ব্যালেন্স হয়ে আছে, এই রিয়াকশনের ব্যালেন্স করতে হবে। আমি ব্যালেন্স করছি না, জাস্ট রিয়াকশন লিখছি, ব্যালেন্স নিশ্চয়ই করতে পারবে। তাহলে অ্যামোনিয়া অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয় করে, সুতরাং অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। দেখো যদি বলে অ্যামোনিয়া ক্ষারধর্মী একটা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বোঝাও, তাহলে উপরের রাসায়নিক বিক্রিয়া দ্বারাই বোঝাবে, কারণ এখানে ভিজুয়াল চেঞ্জ পাচ্ছ, একটা অধক্ষেপ পাচ্ছ, এখানে কিন্তু অধক্ষেপ পাবে না। সুতরাং এখানে কিন্তু অধক্ষেপ পাচ্ছ, দুটো গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে কঠিন পদার্থে পরিণত হচ্ছে, এখানে ভিজুয়াল চেঞ্জ পাচ্ছ, সুতরাং উপরের বিক্রিয়াটি বলবে। আবার বলেছি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলেছি ক্ষারধর্মী, সেটা কি করে বুঝলাম? না অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তারাও অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল দেয়, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কেন? না আর্হেনিয়াসের নিয়ম অনুযায়ী ক্ষার, এটা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেওয়ার ক্ষমতা আছে। এর সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া করাবো তখন তৈরি হবে লবণ এবং জল। লবণটা কোথা থেকে পাবো? না বেসের কাছ থেকে, ক্ষারের কাছ থেকে আসবে ক্যাটায়ন NH4+, ক্যাটায়নটা কি NH4+, এবং অ্যাসিডের কাছ থেকে আসবে অ্যানায়নিক পার্টটা,
অ্যানায়ন এই Cl এর কাছ থেকে আসবে Cl মাইনাস, এরা যুক্ত হয়ে তৈরি করবে লবণ। সুতরাং লবণটা তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এবং জল উৎপন্ন হবে। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রমাণ করেছি লিডমাস পেপার যুক্ত করে। লাল লিডমাস পেপার যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যদি লাল লিডমাস ফেলে দেওয়া যায় তাহলে দেখা যায় ওই লিডমাস পেপারের বর্ণ নীল হয়ে যায়। এই ঘটনা এই প্রমাণ করে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়। এরপরে রিয়াকশনের মাধ্যমে প্রমাণ দিচ্ছি HCl এর সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি হবে? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, লবণ এবং জল পাওয়া যাবে। কিভাবে লবণটা তৈরি হবে? না, ক্ষারের মধ্যে কি ক্যাটায়ন আছে দেখো, NH4+। অ্যাসিডের মধ্যে কি অ্যানায়ন আছে দেখো, SO4 এই ক্যাটায়ন এবং অ্যানায়নকে মিলিয়ে তুমি লবণ বানাও। সালফেটের যোজ্যতা 2, অ্যামোনিয়াম আয়নের নিচে আসবে। অ্যামোনিয়াম আয়নের যোজ্যতা 1, সালফেটের নিচে যাবে। সুতরাং অ্যামোনিয়াম সালফেট এর সংকেতটা হবে NH4 এর হোল টু SO4, আর বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হবে জল। অ্যাকচুয়ালি বাই প্রোডাক্ট হিসাবে লবণটাই তৈরি হয়। অ্যাকচুয়ালি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া মানে কি, H+ আয়নের সঙ্গে OH- আয়নের বিক্রিয়া হয়, তৈরি হয় জল। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া মানে H+ এর সঙ্গে OH- আয়নের বিক্রিয়া, তৈরি হবে জল। ঠিক আছে? তো এখান থেকে H+ আয়ন এসেছে, এই H+ আয়ন বিক্রিয়া করেছে এখান থেকে যে OH- আয়ন এসেছে তার সঙ্গে। তো H+ এবং OH- বিক্রিয়া করে জল তৈরি করে ফেলেছে। তাহলে রিয়াকশন মিডিয়ামে এখানে ক্যাটায়ন রূপে পড়ে আছে NH4+, আর এখানে অ্যানায়ন রূপে পড়ে আছে সালফেট আয়ন। ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তড়িৎ আকর্ষণে পরস্পর যুক্ত হয়ে লবণ তৈরি করে। আরেকটা রিয়াকশন আমি দেখাবো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। কারণ HCl, H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড তিনটেই ইম্পর্টেন্ট অ্যাসিড আছে। NH4OH তোমাদের সিলেবাস অনুযায়ী এই তিনটেই ইম্পর্টেন্ট স্ট্রং অ্যাসিড আছে। HNO3 সঙ্গে বিক্রিয়া করব, তাহলে তৈরি হবে এখানেও লবণ। এখান থেকে ক্যাটায়ন অ্যামোনিয়াম আয়ন আসবে, এখান থেকে অ্যানায়ন নাইট্রেট আয়ন আসবে। সুতরাং অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস তৈরি হবে জল। এরপরে আসবো অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। দেখো, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি করার আগে আমি একটা জেনারেল ইকুয়েশন দিচ্ছি, এই ইকুয়েশনটা মনে রাখবে। অ্যামোনিয়াম লবণ, যে কোনো অ্যামোনিয়াম লবণ, অ্যামোনিয়াম লবণ যদি কোনোদিন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, যে কোনো ইনঅর্গানিক বেস, যে কোনো ক্ষারের সঙ্গে, বলছি আমি বেস লিখলাম, যে কোনো বেসের সঙ্গে বিক্রিয়া করে। বেস তোমার সিলেবাস অনুযায়ী তিনটে বেস হচ্ছে ফেমাস আছে, একটা হচ্ছে NaOH, একটা হচ্ছে KOH আর CaOH, KOH আর Ca ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH এর হোল টু। তোমাদের সিলেবাস অনুযায়ী এই তিনটে বেস ফেমাস। অ্যামোনিয়াম লবণ যখনই কখনো বেসের সঙ্গে বিক্রিয়া করবে, যে কোনো ইনঅর্গানিক বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাদে যে কোনো ইনঅর্গানিক বেসের সঙ্গে বিক্রিয়া করবে, তো উৎপন্ন হবে একটা লবণ সল্ট প্লাস অ্যামোনিয়া NH3 প্লাস H2O, এটি তৈরি হবে। এটা একটা কেমিক্যাল রিয়াকশন, একটা আমি সূত্র বলে দিয়েছি। যেমন ম্যাথমেটিক্সে তোমরা সূত্র পড়ো, A + B এর হোল স্কোয়ার সমান A² + 2AB + B², এই সূত্রটা পড়ো এবং এই সূত্রের অ্যাপ্লিকেশন হিসাবে অনেক অঙ্ক তোমাদের হয়ে যায়। তেমন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে একটা সূত্র দিলাম মানে এখান থেকে অনেক ইকুয়েশন বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি বোর্ডে আমি কতগুলো রিয়াকশন লিখেছি, উত্তর হলো অসংখ্য। কেন না, অ্যামোনিয়াম লবণ পৃথিবীতে অনেক আছে, আর ইনঅর্গানিক বেসও প্রচুর পরিমাণে আছে। সুতরাং অনেক রিয়াকশন আমি লিখে ফেলেছি, তার মধ্যে একটা দুটো আমি রিয়াকশন উদাহরণ হিসাবে দিচ্ছি। যে কোনো অ্যামোনিয়াম লবণকে আমি তুললাম, অ্যামোনিয়াম সালফেট যেগুলো মাধ্যমিকে কমন ইউজ হয়, অ্যামোনিয়াম সালফেটকে আমি নিলাম। যে কোনো একটা ক্ষার আমি নিয়ে নিলাম, KOH নিয়ে নিলাম। তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে, সূত্র দিয়ে দিয়েছি, একটা লবণ হবে, অ্যামোনিয়া হবে, জল হবে। সলটা কোথা থেকে পাবো না, এই যে ক্ষারটা আমি ইউজ করেছি, ক্ষারের কাছ থেকে আসবে ক্যাটায়ন এবং অ্যামোনিয়াম লবণের কাছ থেকে আসবে অ্যানায়ন। ক্ষারের মধ্যে ক্যাটায়ন রূপে আছে K+,
আর অ্যামোনিয়াম লবণে মধ্যে এনায়ন আছে SO4 ডবল মাইনাস, তাহলে K প্লাস এবং SO4 ডবল মাইনাস মিলে একটা লবণ তৈরি করবে। সালফেট আয়নের যোজ্যতা 2, পটাশিয়ামের নিচে লিখব K2, এবং K প্লাসের যোজ্যতা, পটাশিয়ামের যোজ্যতা 1, সালফেট আয়নের নিচে আসবে K2SO4, লবণটা পেলাম K2SO4 প্লাস অ্যামোনিয়া যেরকম সূত্রে পড়ে আছে অ্যামোনিয়া লিখলাম এবং ওয়াটার লিখলাম, জাস্ট সূত্র তুমি মেনটেন করবে। যে কোনো অ্যামোনিয়াম লবণ যে কোনো ইনঅর্গানিক বেসের সঙ্গে বিক্রিয়া করবে, তৈরি হবে লবণ এবং অ্যামোনিয়া জল। লবণটা কিভাবে তৈরি হবে না, ক্যাটায়নটা আসবে ক্ষারের কাছ থেকে এবং এনায়নটা আসবে ওই অ্যামোনিয়াম লবণের কাছ থেকে। ঠিক আছে, আমি সেকেন্ড এক্সাম্পল দিচ্ছি। মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে যে কোনো একটা বেস আমি দিয়ে দিলাম, NaOH দিয়ে দিলাম, NaOH। তাহলে রিয়াকশন কি হবে, এখানে ফার্স্টে লবণ তৈরি করো, এখানে আছে Na প্লাস, এখানে আছে Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস যুক্ত হয়ে লবণটা দিল NaCl, তো একটা প্রোডাক্ট আমি পেয়ে গেছি। দ্বিতীয় প্রোডাক্ট হবে অ্যামোনিয়া এবং তৃতীয় প্রোডাক্ট হবে জল। তো এইরকমই একটা রাসায়নিক বিক্রিয়া, এরকম ধরনের প্রচুর রাসায়নিক বিক্রিয়া আছে। যে কোনো অ্যামোনিয়াম আমি লবণ ইউজ করব, যে কোনো ইনঅর্গানিক বেস ইউজ করব, আমি পাবো অ্যামোনিয়া। এর মধ্যে যেটি পরীক্ষাগার প্রস্তুতিতে ব্যবহার করা হয় যে রিয়াকশন, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়া। পরীক্ষায় প্রশ্ন পড়ে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি লেখো। তার উত্তর হলো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য 1 নম্বর উপরে লিখছি। 1 নম্বর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড যার সংকেতটা হচ্ছে NH4Cl। পরীক্ষাগার প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন, যাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH এর হোলটুকেই বলা হয় কলিচুন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন ব্যবহার করতে পারো বেস হিসেবে, কিংবা বেস হিসেবে ব্যবহার করতে পারো পোড়াচুন। তোমাদের বইয়ে দুটোই লেখা আছে। পোড়াচুনের সংকেত হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড, দুটো একই জিনিস আছে। ক্যালসিয়াম অক্সাইডে যদি জল দাও তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ক্যালসিয়াম অক্সাইডে যদি তুমি জল দাও তাহলে তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2, অর্থাৎ পোড়া চুনের যে জলীয় দ্রবণ তাকেই বলা হয় কলিচুন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেয়েছো, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি লেখো। উত্তর হলো প্রথম নাম্বার অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এবং দ্বিতীয় রাসায়নিক দ্রব্যটি হলো কলিচুন CaOH এর হোল 2 বা পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড। এবার রাসায়নিক বিক্রিয়া করো। অ্যামোনিয়াম লবণ বেসের সঙ্গে বিক্রিয়া করছে, এখানে বেস হিসেবে কি ব্যবহার করা হয়েছে, কলিচুন ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? NaOH KOH তো ব্যবহার করা যেত। উত্তর হলো NaOH এবং KOH এর তুলনায় CaOH এর হোল 2 সস্তা। অন্যান্য অ্যামোনিয়াম লবণ কেন ব্যবহার করা হয়নি? অ্যামোনিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হয়েছে? যে কোনো অ্যামোনিয়াম লবণ ব্যবহার করা যেত। অ্যামোনিয়াম ক্লোরাইড ইজিলি অ্যাভেলেবেল, তাহলে অ্যাভেলেবিলিটির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড যেহেতু ইজিলি অ্যাভেলেবেল, তার জন্য অ্যামোনিয়ার সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড, স্টেবল কম্পাউন্ড এবং ইজিলি অ্যাভেলেবেল। এবং কলিচুন ব্যবহার করা হয়েছে কারণ কলিচুন সস্তা। এবং রাসায়নিক বিক্রিয়াটি দেখে নাও, রাসায়নিক বিক্রিয়াটি কি না ওটা দেখেই লিখবো। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের রাসায়নিক বিক্রিয়া CaOH এর হোল 2, অ্যারো চিহ্ন দিলাম, তৈরি হবে লবণ। সল্ট লেখা আছে, সল্টটা কোথা থেকে আসবে না ক্ষারের কাছ থেকে আসবে ক্যাটায়ন Ca++, এবং অ্যামোনিয়াম লবণের কাছ থেকে আসবে অ্যানায়ন। এখানে আছে Cl মাইনাস, এখানে আছে Ca++, তাহলে Ca++Cl মাইনাস মিলে তৈরি করবে লবণ CaCl2 প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার। ব্যালেন্স করে নাও, এখানে দুটো ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, 2 দিয়ে গুণ করলাম। এখানে দুটো নাইট্রোজেন হয়ে গেছে, তাহলে এখানে দুটো নাইট্রোজেন আনতে হবে, 2 করলাম। হাইড্রোজেন আছে এখানে 8টা, এখানে দুটো, 8 2 10টা, তাহলে ওই পাশে 10টা আমাকে হাইড্রোজেন আনতে হবে। এখানে 6টা লিখেছি,
তাহলে আর এখানে 4টে হাইড্রোজেন দরকার হবে, এখানে 2 দিয়ে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমার 3টে এখানে কোশ্চিন আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে 1 ভাগ, মনে রাখবে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3 ভাগ ওজনের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়া করা হয়। প্রশ্ন, পরীক্ষাগার সংক্রান্ত প্রশ্ন আসে 5টা। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য লেখো, 1 নম্বর কোশ্চিন কমপ্লিট। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতিতে বিক্রিয়াটি লেখো, সমিত সমীকরণ সহ বিক্রিয়া লেখো, 2 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন বিক্রিয়ার শর্ত বলো। 4 নম্বর কোশ্চিন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করবে কিভাবে, আর 5 নম্বর কোশ্চিন অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করবে কিভাবে। 5টা কোশ্চিন পরপর আলোচনা করব। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, উত্তর হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, পলিচুন বা পোড়া চুন ব্যবহার করা যায়। প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া লেখা আছে, সমিত সমীকরণ সহ বিক্রিয়া লেখা আছে, সমীকরণটা লেখা আছে। এবং শর্ত কি? শর্ত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড 1 ভাগ এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 3 ভাগ মিশিয়ে উত্তপ্ত করতে হবে, তাপ দিতে হবে, এটাই শর্ত। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পলিচুনের 1:3 ওজন অনুপাতের মিশ্রণকে যদি উত্তপ্ত করা যায় তাহলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, এটাই হচ্ছে শর্ত। শর্ত সহ সমীকরণ হয়েছে। এবার এই যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে, এই অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করব কিভাবে? আগে অ্যাকচুয়ালি শুষ্ককরণ করতে হবে, তারপরে সংগ্রহ করতে হবে। আগে আমি সংগ্রহ করছি। সংগ্রহটা কিভাবে করব? না, অ্যামোনিয়া জলে সংগ্রহ করা যাবে না। কেন যাবে না? এটাও প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন অ্যামোনিয়াকে জলে সংগ্রহ করা যাবে না? তুমি বলবে অ্যামোনিয়া জলে অত্যধিক দ্রাব্য, আগেই পেয়েছি। ঠিক আছে, 1 ml ওয়াটারের মধ্যে 1150 ml অ্যামোনিয়া ডিজলভ হতে পারে এনটিপিতে। অর্থাৎ জলে অত্যধিক দ্রাব্য এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। জল দিলে তৈরি হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওই জন্য আমি জলে সংগ্রহ করতে পারবো না অ্যামোনিয়াকে, কারণ অ্যামোনিয়া জলে অত্যধিক দ্রাব্য। তাহলে অ্যামোনিয়াকে সংগ্রহ করবে কিভাবে? আমি আগেই বলেছি অ্যামোনিয়া বায়ুর চেয়ে হালকা। বায়ুর বাষ্প ঘনত্ব যেখানে 14.4, সেখানে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব 8.5। বায়ুর চেয়ে হালকা বলে অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায়। একবারে ইম্পর্টেন্ট কথাবার্তা, সংগ্রহ থেকে কোশ্চিন আসে। অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংগ্রহ করবে? তার উত্তর হলো বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করব। কেন করব? না, অ্যামোনিয়া বায়ুর চেয়ে হালকা। কেন হালকা? না, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব 8.5, কিন্তু বায়ুর বাষ্প ঘনত্ব 14.4। বায়ুর বাষ্প ঘনত্ব বেশি, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কম। এরপরে অ্যামোনিয়াকে শুষ্ককরণ করবে কিভাবে? অ্যামোনিয়া যে উৎপন্ন হয়েছে এর মধ্যে একটু জলীয় বাষ্প মিশ্রিত অবস্থায় থাকবে, কারণ জল বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে। আগে অ্যাকচুয়ালি শুষ্ককরণ করতে হয়, তারপরে সংগ্রহ করতে হয়। পিকচার একটা আছে, সেটিংটা দেখে নেবে। নির্গম নল দিয়ে যে অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যাবে, সেই অ্যামোনিয়া গ্যাসটাকে আগে চুন স্তম্ভের মধ্য দিয়ে চালনা করা হয়, তারপরে অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। সেটিংটা বই থেকে দেখে নেবে, আমি পিকচার আঁকছি না। যে কোশ্চিনগুলো পড়ে সেইগুলো আলোচনা করছি। অ্যামোনিয়াকে জল মুক্ত করতে হবে, যেটাকে আমরা বলবো শুষ্ককরণ। অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে ডিহাইড্রেটিং এজেন্ট, তোমার নিরোধক, 4টা নিরোধক ফেমাস আছে। একটা হচ্ছে তরল নিরোধক, কনসেন্ট্রেটেড H2SO4। যা বলছি নোট করে রাখবে, এখান থেকেও কোশ্চিন আসতে পারে। আমি বললাম প্রশ্ন, একটি তরল নিরোধকের উদাহরণ দাও। তোমার উত্তর হবে কনসেন্ট্রেটেড H2SO4, একটা তরল নিরোধক। আর P2O5, কঠিন নিরোধকের মধ্যে ইম্পর্টেন্ট P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড। কঠিন নিরোধকের মধ্যে ইম্পর্টেন্ট CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। কঠিন নিরোধকের মধ্যে ইম্পর্টেন্ট ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড অনাদ্র। অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড নিরোধক হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন নিরোধক। এই যে 4টে নিরোধক, এদের মধ্যে এই 3টে হচ্ছে কঠিন নিরোধক, আর এইটা হচ্ছে তরল নিরোধক। তরল নিরোধকের উদাহরণ দাও, কনসেন্ট্রেটেড H2SO4। কঠিন নিরোধকের উদাহরণ দাও, P2O5 বলতে পারো, পোড়া চুন বলতে পারো, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বলতে পারো। ঠিক আছে, তো অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য কোন নিরোধকটা ব্যবহার করব? আমার উত্তর হলো ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব। কেন করব পরে আসছি, আগে অন্য নিরোধকগুলো ব্যবহার করতে পারবো না কেন, সেই প্রশ্নে আসছি। প্রশ্ন নাম্বার 1, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে H2SO4 ব্যবহার করা যায় না কেন? তার উত্তর খুবই সিম্পল। অ্যামোনিয়া গ্যাসীয় পদার্থ, আর H2SO4 একটা অ্যাসিড। তো অ্যাসিড দিয়ে গ্যাসকে শুষ্ক করবে? তো
তো অ্যাসিড ক্ষারের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে, তো রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে এবং লবণ উৎপন্ন করবে। আগেই রিয়াকশন দেখে ফেলেছি, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ অ্যামোনিয়ার মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পকে দূর করতে চাইছি, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে চাচ্ছি। সেই শুষ্ককরণের জন্য নিরোধক হিসেবে কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করা চলবে না, কারণ H2SO4 একটা অ্যাসিড, অ্যামোনিয়া একটা ক্ষার। যদি অ্যামোনিয়া মধ্যে যে জলীয় বাষ্প আছে তাকে দূর করার চেষ্টা করি এবং H2SO4 ইউজ করি, H2SO4 কিন্তু রিঅ্যাক্ট্যান্ট অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করে যাবে এবং একটি লবণ রূপে অ্যামোনিয়াম সালফেট লবণ দেবে, তো রিঅ্যাকশন হয়ে যাবে, তাই শুষ্ক করতে পারবো না। P2O5 দ্বারা শুষ্ক করা যাবে না কেন? কোশ্চিন নাম্বার 2, অ্যামোনিয়াকে P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড দ্বারা শুষ্ক করা যাবে না কেন? না, তার উত্তর হলো একই। অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, কিন্তু P2O5 একটা আম্লিক অক্সাইড। পিরিয়ডিক টেবিলে তোমরা পড়েছো অধাতব অক্সাইডগুলো হয় আম্লিক অক্সাইড এবং ধাতব অক্সাইডগুলো হয় ক্ষারীয় অক্সাইড। P2O5 এখানে আম্লিক অক্সাইড, আর অ্যামোনিয়া ক্ষারধর্মী হাইড্রাইড, ক্ষারধর্মী আছে, আর P2O5 অম্লধর্মী আছে। সুতরাং তাদের মধ্যে রিয়াকশন হবে, জলীয় বাষ্প তো আছে অ্যামোনিয়ার মধ্যে, বিক্রিয়া হবে, তৈরি হবে অ্যামোনিয়াম ফসফেট NH4 এর হোল 3PO4। সংকেতটা দেখে নাও, ব্যালেন্স আমি করছি না, সংকেত লিখছি, ব্যালেন্স নিশ্চয়ই করতে পারবে। ফসফেটের যোজ্যতা 3, NHPO4 ট্রিপল মাইনাস, এটা ফসফেটের সংকেত। ফসফেটের যোজ্যতা হচ্ছে 3, তার যোজ্যতায় অ্যামোনিয়ামের নিচে লিখেছি, অ্যামোনিয়ামের যোজ্যতায় 1, সেটা ফসফেটের নিচে লিখছি, এটা অ্যামোনিয়াম ফসফেট। সুতরাং P2O5 দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যাবে না, কারণ রিয়াকশন হবে অ্যামোনিয়া ক্ষারধর্মী, P2O5 একটা আম্লিক অক্সাইড, এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে এবং লবণ অ্যামোনিয়াম ফসফেট তৈরি হবে। CaCl2 দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যাবে না, কেন? না, অ্যামোনিয়া CaCl2 সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। CaCl2 অ্যামোনিয়ার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, 1 মোল CaCl2 8 মোল NH3 সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা এক ধরনের দ্রুত বিক্রিয়া এবং এক ধরনের দ্রুত যৌগ উৎপন্ন করে। CaCl2.8NH3 এইরকম যেভাবে আমি লিখছি এটা দ্রুত যৌগ বলছি। অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায় না কেন? অনাদ্র CaCl2 দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার চেষ্টা করলে অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এইরকম একটি দ্রুত যৌগ তৈরি করে। এই রিয়াকশানই লিখবে, এই রিয়াকশানটার মানে বুঝবে না, যেভাবে লিখছি .8NH3 সেইভাবে লিখবে, ঠিক আছে? দ্রুত বিক্রিয়া, এটা এখানে অসমযোজী বন্ধন আছে, অসমযোজী বন্ধন তোমরা জানো না, জাস্ট এইভাবে তোমরা রিয়াকশান লিখবে। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করব কিভাবে? উত্তর হলো ক্যালসিয়াম অক্সাইড দিয়ে শুষ্ক করব, পোড়া চুন। ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে পোড়া চুন, চুন স্তম্ভের মধ্য দিয়ে চালনা করা হয়। কেন? না, অ্যামোনিয়া গ্যাস চুনের সঙ্গে কোনোরূপ বিক্রিয়া করে না। অ্যামোনিয়া NH3 একটা ক্ষারীয় হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারধর্মী। কেন? ক্যালসিয়াম ধাতু, ধাতব অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির হয়, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে না। এখানে আমি বলবো নো রিয়াকশন, নো রিয়াকশন, কোনো রিয়াকশন হবে না। সুতরাং অ্যামোনিয়ার সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড ক্ষারধর্মী বলে অ্যামোনিয়ার সঙ্গে কোনোরূপ বিক্রিয়া করে না, কিন্তু ভালো নিরোধক। ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়ার মধ্যে যে জল আছে তাকে শোষণ করে নেবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে ট্রান্সফার হবে। ব্যাস, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি কমপ্লিট হলো। এরপরে আমি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লাইগার অ্যামোনিয়া। লাইগার অ্যামোনিয়া হেডলাইন দিলাম, লাইগার অ্যামোনিয়া কি, আর লাইগার অ্যামোনিয়ার বোতল খোলার সময় ঠান্ডা করে খোলা উচিত কেন, এই দুটো কোশ্চিন আসে। লাইগার অ্যামোনিয়া, লাইগার অ্যামোনিয়া অ্যাকচুয়ালি কি? লাইগার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, ঠিক আছে? অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় লাইগার অ্যামোনিয়া, যেখানে 35% ওজন হিসেবে অ্যামোনিয়া থাকে এবং যার আপেক্ষিক গুরুত্ব হয় 0.88। ব্যাস, এই দুটো তথ্য দিয়ে দেবে লাইগার অ্যামোনিয়া কি। উত্তর হয়ে গেল 1 নম্বরের শর্ট কোশ্চেন। লাইগার অ্যামোনিয়া কি? না, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইগার অ্যামোনিয়া বলে, যেখানে ওজনগতভাবে 35% অ্যামোনিয়া থাকে এবং যার আপেক্ষিক গুরুত্ব 0.88। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি মানে তথ্য ভিত্তিক, এখানে বোঝার জায়গা কম আছে,
তোমাকে মনে রাখতে হবে, কালচার করতে হবে, বারবার পড়াশোনা করতে হবে, অনেক রিয়াকশন আছে, বোঝার জায়গা কম আছে এখানে, ঠিক আছে, তোমার প্র্যাকটিসের জায়গা বেশি আছে। সুতরাং নলেজ বেস কোশ্চেন লাইকার অ্যামোনিয়া কি, কিন্তু এর পরের প্রশ্নটা বোঝার আছে, লাইকার অ্যামোনিয়ার বোতলকে খোলার সময় ঠান্ডা করে খুলতে হবে কেন? লাইকার অ্যামোনিয়ার যে বোতল, সেই বোতলের মধ্যে অ্যামোনিয়া অতি উচ্চ চাপে দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে। এবার হঠাৎ করে উচ্চ চাপে দ্রবীভূত অবস্থায় থাকবে অ্যামোনিয়া, কিছু অদ্রবীভূত অ্যামোনিয়া থাকবে এখানে বোতলের মধ্যে, সেই অদ্রবীভূত অ্যামোনিয়া উচ্চ চাপে থাকবে। লাইকার অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ বলছি, জলীয় দ্রবণ। তো সম্পৃক্ত দ্রবণ মানে কি না, অতি উচ্চ চাপে জলের মধ্যে অ্যামোনিয়াকে দ্রবীভূত অবস্থায় বোতলের মধ্যে রাখা আছে, এর মধ্যে কিছু অ্যামোনিয়া অদ্রবীভূত অবস্থায় আছে, তারাও উচ্চ চাপে আছে। হঠাৎ করে যখন বোতলের ছিপি খুলবে, তখন হঠাৎ করে ওই অদ্রবীভূত অ্যামোনিয়া গ্যাসটার চাপ মুক্ত হবে, সঙ্গে সঙ্গে ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসবে, এবং অ্যামোনিয়া চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, ঠিক আছে। অ্যামোনিয়া যদি চোখে আসে তাহলে চোখ নষ্টও হয়ে যেতে পারে, অ্যামোনিয়া চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। তাহলে হঠাৎ করে যদি লাইকার অ্যামোনিয়ার বোতল খুলি, লাইকার অ্যামোনিয়ার ভেতরে যে অদ্রবীভূত অ্যামোনিয়া গ্যাস আছে প্রচণ্ড চাপে, তার হঠাৎ করে চাপ মুক্তি ঘটবে এবং অ্যামোনিয়া দ্রুত ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসবে এবং চোখে চলে আসতে পারে, ফলে চোখ নষ্টও হয়ে যেতে পারে। ওই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। কি করব? আগে বোতলকে ঠান্ডা করব। আমরা জানি, আগেই শিখেছি, বোতলকে যদি ঠান্ডা করি তাহলে দ্রাব্যতা কমে যাবে। অ্যামোনিয়া জলে অত্যধিক দ্রাব্য, কিন্তু দ্রাব্যতা নির্ভর করে উষ্ণতার উপর। উষ্ণতা বাড়িয়ে দিলে দ্রাব্যতা কমে যায়, উষ্ণতা কমিয়ে দিলে দ্রাব্যতা বেড়ে যায়। তাহলে এখানে ঠান্ডা করছি, অ্যামোনিয়ার দ্রাব্যতা বেড়ে যাবে। যে অদ্রবীভূত অ্যামোনিয়া গ্যাসগুলো ছিল উচ্চ চাপে, তার কিছু অংশ এখন জলের মধ্যে দ্রবীভূত হবে, ঠান্ডা করেছি। সম্পৃক্ত দ্রবণে অ্যামোনিয়া ছিল, বেশিরভাগ অংশ দ্রবীভূত। সম্পৃক্ত দ্রবণ হলেও কিছু অদ্রবীভূত অ্যামোনিয়া ছিল উচ্চ চাপে। এখন আমি যদি ঠান্ডা করি তাহলে ওর দ্রাব্যতা বেড়ে গেছে, ফলে জলের মধ্যে অদ্রবীভূত অ্যামোনিয়ার অনেকটাই জলে দ্রবীভূত হয়ে যাবে, ফলে অদ্রবীভূত অ্যামোনিয়ার চাপ কমে যাবে। ফলে এবার যদি বোতল খুলি তাহলে আর ফোয়ারার আকারে বেরিয়ে আসবে না, চোখে অ্যামোনিয়া পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। সুতরাং ফোয়ারার আকারে যাতে অ্যামোনিয়া না বেরিয়ে আসে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে দুটো প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় ঠান্ডা করে খোলা উচিত কেন? তুমি বুঝবে, ঠান্ডা করলে অ্যামোনিয়ার দ্রাব্যতা বেড়ে যাবে, ফলে জলের মধ্যে অদ্রবীভূত অ্যামোনিয়া বেশি মাত্রায় দ্রবীভূত হবে, ফলে অদ্রবীভূত অ্যামোনিয়ার পরিমাণ কম থাকবে, সুতরাং তার চাপও কম থাকবে। এবার যদি আমি বোতল খুলি, ওই অদ্রবীভূত অ্যামোনিয়া আর ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসতে পারবে না। তাহলে অ্যামোনিয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ পেয়ে গেলে কিন্তু, ঠিক আছে, অ্যাডভান্টেজও যেমন পাচ্ছ, ডিসঅ্যাডভান্টেজ পেয়ে গেলে। অ্যামোনিয়ার আমাদের শরীরে কি ক্ষতি করতে পারে না, চোখের মারাত্মক ক্ষতি করে, এক নাম্বার কথা। আর একটা কথা, হার্টের ক্ষতি করে, ঠিক আছে। অ্যামোনিয়া যদি তুমি কোনোদিন প্রশ্বাস বায়ুর সঙ্গে অ্যামোনিয়া যায়, তাহলে হার্টবিট কিন্তু বেড়ে যায়, অনেক সময় দেখা যায় রুগী যদি অজ্ঞান হয়ে যায়, অনেক সময় খেলতে খেলতে কোনো প্লেয়ার অজ্ঞান হয়ে গেল, তাকে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ শোকানো হয় যাতে দ্রুত জ্ঞান ফিরে আসে, ঠিক আছে। হার্টবিটকে তার বাড়ানো হয়। আবার অনেক সময় যদি যার হার্টবিট বেশি, সে যদি অ্যামোনিয়ার সংস্পর্শে আসে, তার হার্টবিট আরও বেড়ে যাবে এবং রোগীর মৃত্যুও ঘটতে পারে। তাহলে অ্যামোনিয়ার দুটো ক্ষতিকারক প্রভাব, এ কিন্তু হার্টবিটকে বাড়িয়ে দেয়। প্রশ্বাস বায়ুর সঙ্গে যদি অ্যামোনিয়া যায়, তোমার হার্টবিট বেড়ে যাবে, এবং অ্যামোনিয়া গ্যাস যদি চোখের সংস্পর্শে এসে যায়, তাহলে চোখ কিন্তু নষ্টও হয়ে যেতে পারে। ওই জন্য এই অ্যামোনিয়া ঘটিত যদি দুর্ঘটনা ঘটে, তাহলে সব সময় চোখে ঝাপটা দেওয়া উচিত, জলের ঝাপটা দেওয়া উচিত, ঠিক আছে। আমার দেহে যা আছে, রুমাল যদি থাকে, রুমালকে ভিজিয়ে আমি চোখে লাগিয়ে দিলাম, ঠিক আছে। কোনো তোমার তয়লা কোনো কিছু যদি থাকে, আমি তাকে ভিজিয়ে কি করব, কোনো কাপড়কে ভিজিয়ে চোখে আমি আটকে রাখবো। যদি অ্যামোনিয়া ঘটিত দুর্ঘটনা ঘটে, কোথাও ধরো অ্যামোনিয়ার গ্যাস সিলিন্ডার লিক করেছে, তাহলে অ্যামোনিয়া চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন মানুষের নিজেকে প্রোটেক্ট করতে হবে। মানুষ নিজেকে প্রোটেক্ট করার জন্য কি ব্যবস্থা অবলম্বন করবে না, চোখে ক্রমাগত জলের ঝাপটা নিতে হবে এবং রুমাল, তয়লা এই সমস্ত জিনিস দিয়ে তাকে ভিজিয়ে চোখে আটকে রাখতে হবে। কেন না, চোখটাকে তোমাকে আগে বাঁচাতে হবে, কারণ অ্যামোনিয়া চোখের পক্ষে মারাত্মক ক্ষতির কারক। আর চোখে যদি জলের ঝাপটা দাও, তাহলে কি হবে, অ্যামোনিয়া ওই জলে দ্রবীভূত হয়ে যাবে। তোমার চোখের দিকে যে অ্যামোনিয়াগুলো আসছে, তুমি চোখে জলের ঝাপটা নিচ্ছ, তাহলে কি হবে, অ্যামোনিয়া ওই জলে দ্রবীভূত হয়ে যাবে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
আর কিছু কিছু অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়া করব। অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ইম্পর্টেন্ট আছে, অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করব। আগে বিক্রিয়াটা লিখি, শর্ত লিখি, তারপরে এক্সপ্লেন করছি। অ্যামোনিয়ার সঙ্গে NH3 এর সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করছি। বিক্রিয়াটি ঘটে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এবং 6 থেকে 8 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়াটি হবে। বিক্রিয়াটির জন্য অনুঘটক লাগবে প্লাটিনাম রোডিয়াম RH, প্লাটিনাম রোডিয়াম তারজালি, এটা অনুঘটক। 6 থেকে 8 অ্যাটমসফিয়ার চাপে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্লাটিনাম রোডিয়াম তারজালি অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়ার সঙ্গে যদি অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করা যায় তাহলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, NO প্লাস ওয়াটার উৎপন্ন হয়। ব্যালেন্স করে নেবে, ঠিক আছে। এখানে নাইট্রোজেন 4 আছে, এখানে 4 আছে, তাহলে হাইড্রোজেন এখানে 12, এখানে হাইড্রোজেন 12টা রাখতে গেলে 6 আসবে, 6টা অক্সিজেন হয়েছে, 4টে অক্সিজেন, 6 4 10টা অক্সিজেন, তাহলে 10টা অক্সিজেন রাখতে গেলে এখানে 5 আসবে। দেখো 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 6 থেকে 8 অ্যাটমসফিয়ার চাপে প্লাটিনাম রোডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এখানে অ্যামোনিয়া জারিত হয়েছে, কি করে বুঝলাম না, হাইড্রোজেন চলে গেছে, দেখো এখান থেকে, এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন চলে গেছে, হাইড্রোজেন চলে যাওয়ার নাম হচ্ছে জারণ, আর অক্সিজেন এসেছে, অক্সিজেন আসার নাম জারণ, তাহলে এখানে জারণ ঘটেছে, জারণ ঘটেছে, অর্থাৎ বায়ুর অক্সিজেন দ্বারা অ্যামোনিয়া জারিত হয় এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এটা 1 নম্বর বিক্রিয়া গেল। আরেকটা কোশ্চিন পড়ে, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে, তুমি প্রমাণ করো। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, এই রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, মাঝে মাঝেই তুমি টেস্ট পেপারে দেখতে পাবে এই রিয়াকশন। 3 ভাবে এই রিয়াকশন পড়ে, আগে রিয়াকশনটা লিখে ফেলি, তারপরে কি ধরনের কোশ্চিন আসে আলোচনা করছি। কিউপ্রিক অক্সাইড CuO, এর নাম কিউপ্রিক অক্সাইড, এর সঙ্গে অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়া করব। অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়া করব, কি হবে না, লাল বর্ণের কপার অধক্ষিপ্ত হবে, লাল বর্ণ, এবং বর্ণহীন নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে N2 এবং ওয়াটার পাবো। কি ঘটবে বলো টাইপ প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্ন দিলাম কি ঘটবে বলো, অ্যামোনিয়ার সঙ্গে কিউপ্রিক অক্সাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হলো, একটু তাপ দিতে হবে। তোমার উত্তর হবে অ্যামোনিয়ার সঙ্গে কিউপ্রিক অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে লাল বর্ণের কপার উৎপন্ন করে, বিজারিত হয়ে। এই বিক্রিয়াটা দেখো বিজারণ বিক্রিয়া, কেন না, কপারের কাছ থেকে অক্সিজেন চলে গেছে, অক্সিজেন চলে যাওয়া, এর নাম বিজারণ, বিজারণ ঘটেছে এখানে। আর অ্যামোনিয়া, এখানে দেখো হাইড্রোজেন চলে গেছে, হাইড্রোজেন চলে যাওয়ার নাম হচ্ছে জারণ। এই বিক্রিয়াটা ভালো করে খেয়াল করো, অ্যামোনিয়া এখানে জারিত হয়েছে নাইট্রোজেনে এবং কিউপ্রিক অক্সাইড লাল বর্ণের কপারে বিজারিত হয়েছে। তো অ্যামোনিয়া না থাকলে তো রিয়াকশন হতো না। কিউপ্রিক অক্সাইড আমি বলছি কপারে বিজারিত হয়েছে, বিজারণটা করেছে কে, অ্যামোনিয়া আছে বলেই রিয়াকশন হয়েছে। তো অ্যামোনিয়াই কিউপ্রিক অক্সাইডকে কপারে বিজারিত করলো, আর যে অপরকে বিজারিত করে সে হচ্ছে বিজারক। সুতরাং এই রাসায়নিক বিক্রিয়ায় অ্যামোনিয়া একটা বিজারক, অ্যামোনিয়া কি বিজারক, আর কিউপ্রিক অক্সাইড হচ্ছে জারক। বিজারক অপরকে যে বিজারিত করে তাকে বলা হয় বিজারক, অপরকে যে বিজারিত করে তার ধর্মটাকে বলা হয় বিজারণ ধর্ম। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া প্রমাণ করে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে। আমি যদি প্রশ্ন দেই তোমাকে, প্রশ্ন থাকবে এইরকম টেস্ট পেপারে, তুমি খুললেই খুঁজে পাবে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে, ঠিক আছে। তুমি একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও, তুমি এই রাসায়নিক বিক্রিয়া লিখে দেবে, তুমি আগে ল্যাঙ্গুয়েজ কভার করবে। অ্যামোনিয়ার সঙ্গে কিউপ্রিক অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় কপার, বর্ণহীন নাইট্রোজেন এবং ওয়াটার পাওয়া যায়। এখানে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে লাল বর্ণের কপারে বিজারিত করে এবং অধক্ষিপ্ত করে এবং নিজে জারিত হয়ে বর্ণহীন নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। অ্যামোনিয়া অপরকে বিজারিত করেছে, তাই এটা অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ। অ্যামোনিয়া অপরকে বিজারিত করেছে, এই রিয়াকশনে অ্যামোনিয়া একটা বিজারক, ঠিক আছে। আবার কি ঘটবে বলো টাইপের কোশ্চিন আসতে পারে। ব্যালেন্স করছি না, ব্যালেন্স করে নেবে, ব্যালেন্স নিশ্চয়ই করতে পারবে, করে দিচ্ছি। এখানে হবে 2টো নাইট্রোজেন আছে, এখানে 2 এলো, ঠিক আছে। এখানে আসবে 3 আসবে, কপারে আসবে 3, হাইড্রোজেন 3 দুগুণে 6, তাহলে এখানে 6টা হাইড্রোজেন রাখার জন্য 3 লিখবো। এবার ব্যালেন্স হয়ে গেছে। দেখো আরেকটা টাইপের কোশ্চিন আসে, প্রমাণ করো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে।
কিভাবে বুঝবে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে? তখনই এই বিক্রিয়া লিখবে। কি বিক্রিয়া? না তুমি বলবে তোমার প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, তুমি প্রমাণ করো। তুমি বলবে অ্যামোনিয়ার সঙ্গে কিউপ্রিক অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় একটা বর্ণহীন গ্যাস পাওয়া যায়। কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া করছি, কিউপ্রিক অক্সাইডের মধ্যে কি আছে? ওখানে তো নাইট্রোজেন নেই। অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, প্রমাণ করছি। অ্যামোনিয়ার সঙ্গে আমি কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া ঘটাচ্ছি। কিউপ্রিক অক্সাইডের মধ্যে আছে কপার এবং অক্সিজেন। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া করলে একটা বর্ণহীন গ্যাস আমি উৎপন্ন হবে দেখব। এই বর্ণহীন গ্যাসটা যে নাইট্রোজেন সেটা প্রমাণ করছি। একটা গ্যাস বেরিয়ে যাচ্ছে বর্ণহীন, ওই গ্যাসের মধ্যে আমি জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা নিয়ে যে এলাম, তাহলে দেখব একটা অধক্ষেপ পড়েছে। কিসের অধক্ষেপ? সাদা ছাই উৎপন্ন হচ্ছে। ম্যাগনেসিয়াম নাইট্রাইড এর সাদা ছাই উৎপন্ন হবে। প্রমাণিত হলো যে গ্যাসটা এখানে উৎপন্ন হয়েছে, সেই গ্যাসটা অবশ্যই নাইট্রোজেন এবং সেটা অ্যামোনিয়ার কাছ থেকেই এসেছে। আমি বলছি অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, প্রমাণ করো। তোমার উত্তর হবে অ্যামোনিয়াকে কিউপ্রিক অক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটালে একটা বর্ণহীন গ্যাস পাওয়া যায়। রিয়াকশন লিখে দেবে। ওই বর্ণহীন গ্যাসে যদি জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা ধরা যায়, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাদা ছাই উৎপন্ন হয়। প্রমাণিত হলো ওই বর্ণহীন গ্যাসটা হচ্ছে নাইট্রোজেন এবং এই নাইট্রোজেন অবশ্যই অ্যামোনিয়ার কাছ থেকে এসেছে। ঠিক আছে? আবার প্রশ্ন পড়ে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, প্রমাণ করো। আরেকটা কথা বলি, এই রাসায়নিক বিক্রিয়া যেভাবে প্রশ্ন হলো, একই রাসায়নিক বিক্রিয়া, একই ধরনের রাসায়নিক বিক্রিয়া, লেড অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়া একই রকম। উপরের বিক্রিয়া দেখে দেখে লিখতে পারো। 2 সমান 3CU উৎপন্ন হয়েছিল, এখানে 3PB উৎপন্ন হবে। ঠিক আছে? পিবি লেডের কালারটা কালো, প্লাস নাইট্রোজেন প্লাস 3H2O। সুতরাং এই বিক্রিয়া দ্বারাও প্রমাণিত হয় অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে। এই বিক্রিয়াও কি ঘটিবে বলো আকারে পড়তে পারে। এই বিক্রিয়া দ্বারাও তুমি প্রমাণ করতে পারো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে। একই ধরনের, এখানে অধক্ষেপটা লাল বর্ণের, এখানে অধক্ষেপটা কালো বর্ণের। অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে কিভাবে প্রমাণ করব? তখন সোডিয়ামের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করতে হবে। অ্যামোনিয়ার সঙ্গে সোডিয়ামের রাসায়নিক বিক্রিয়া করছি, অ্যামোনিয়া NH3 এর সঙ্গে সোডিয়ামের রাসায়নিক বিক্রিয়া ঘটালে সোডামাইড উৎপন্ন হবে। NaNH2 সোডামাইড উৎপন্ন হবে এবং একটা বর্ণহীন গ্যাস উৎপন্ন হবে। সেই বর্ণহীন গ্যাসে যদি আমি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে পাটকাঠিটা নিভে যাবে, কিন্তু গ্যাসটা জ্বলতে আরম্ভ করবে। প্রমাণিত হলো এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস কিভাবে প্রমাণ করব? গ্যাসটা যে হাইড্রোজেন কিভাবে প্রমাণ করব? জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করাবো, যদি দেখি পাটকাঠিটা নিভে গেছে কিন্তু গ্যাসটা জ্বলতে আরম্ভ করেছে, তাহলে বুঝবো এটা হাইড্রোজেন গ্যাস। কি বলবো? না অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, আমাকে প্রমাণ করতে হবে। অ্যামোনিয়াকে সোডিয়ামের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটাবো। সোডিয়ামের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটালে একটা বর্ণহীন গ্যাস বেরিয়ে যাবে। ওই গ্যাসে আমি জ্বলন্ত পাটকাঠি নিয়ে আসবো, দেখা যাবে পাটকাঠিটা নিভে গেছে কিন্তু গ্যাসটা জ্বলতে আরম্ভ করেছে। প্রমাণিত হলো যে বর্ণহীন গ্যাসটা পাওয়া যাচ্ছে সেটা হাইড্রোজেন। সেই হাইড্রোজেনটা নিশ্চয়ই অ্যামোনিয়ার কাছ থেকেই এসেছে। ঠিক আছে? এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া আমি করব। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াকে শনাক্ত করবে কিভাবে? আগে শনাক্তকরণ দেখো, অ্যামোনিয়াকে শনাক্ত করবে কিভাবে। তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ নেসলার বিকারক K2HgI4, পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড এর ক্ষারীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। ক্ষারীয় দ্রবণ ক্ষার রূপে KOH সাধারণত ব্যবহার করা হয়। তোমাকে যদি প্রশ্ন করা হয় নেসলার বিকারক কি কাজে লাগে, দুটো শর্ট কোশ্চিন, 1+1। নেসলার বিকারক কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ বা KOH দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। এ কি কাজ করে? না অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে কাজে লাগে। অ্যামোনিয়া গ্যাসের শনাক্তকরণ আগে একটা দেখেছি। অ্যামোনিয়া গ্যাসকে যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করা যায়, তাহলে সাদা কেলাসাকার কঠিন যৌগ অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। ওটাও একটা অ্যামোনিয়া শনাক্তকরণ, আর এটাও একটা অ্যামোনিয়া শনাক্তকরণ। আমি নেসলার রিয়েজেন্ট রেখে দিলাম একটা ফ্লাক্সের মধ্যে, তার উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করব, দেখব একটা কমলা বর্ণের অধক্ষেপ পড়েছে। এই রিয়াকশন প্রমাণ করে অ্যামোনিয়ার উপস্থিতি প্রমাণ করে। অর্থাৎ যদি নেসলার বিকারকের মধ্য দিয়ে গ্যাস চালনা করি এবং কমলা বর্ণের অধক্ষেপ পাই, তাহলে বুঝবো ওই গ্যাসটা নিশ্চিত রূপে অ্যামোনিয়া। ঠিক আছে? তাহলে এখানে কোনো রিয়াকশন দরকার নেই, বড় রিয়াকশন তোমাদের সিলেবাসে নেই, জাস্ট টেকনিক বলতে হবে। নেসলার বিকারক কি?
না পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ বা কেওএইচ দ্রবণকে নেসলার বিকারক বলে। এর কাজ কি? অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে কাজে লাগে। নেসলার বিকারকের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কমলা বর্ণের অধক্ষেপ পাওয়া যায়। ঠিক আছে। আর আরেকটা শনাক্তকরণ বলছি, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের শনাক্তকরণ। এই রিয়াকশনও দরকার নেই, কিন্তু তোমাকে টেকনিকটা মনে রাখতে হবে। মনে করো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওকে শনাক্ত করছি, অর্থাৎ অ্যামোনিয়াকে জলীয় দ্রবণ আগে বানিয়ে দিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে। এখন কি কপার সালফেট CuSO4 এর মধ্য দিয়ে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করি তাহলে কি ঘটবে? কপার সালফেটের মধ্য দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অল্প পরিমাণে চালনা করলে একটা বর্ণ তৈরি হবে, নীলাভ সাদা অধক্ষেপ পাওয়া যাবে। নীলাভ সাদা অধক্ষেপ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? না, এখানে বেসিক কপার সালফেট উৎপন্ন হবে। বেসিক কপার সালফেট CuSO4, CuOH এর হোল 2। এখানে রিয়াকশন দরকার নেই, আমি রিয়াকশন লিখছি ঠিক কথা, কিন্তু ল্যাঙ্গুয়েজটা তুমি খেয়াল রাখবে। কপার সালফেটের মধ্য দিয়ে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কি ঘটবে? তোমার উত্তর হলো নীলাভ সাদা অধক্ষেপ পড়বে। কার জন্য পড়বে? না বেসিক কপার সালফেটের জন্য নীলাভ সাদা অধক্ষেপ পড়বে। অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হবে? আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে যোগ করেছি, অর্থাৎ কপার সালফেটের মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, NH4OH আবার যোগ করেছি। এবার নীলাভ সাদা অধক্ষেপটা দূরীভূত হবে এবং ডিপ ব্লু সলিউশন তৈরি হবে, ঘন নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হবে। কেন? না এই বেসিক কপার সালফেটটা ট্রান্সফার হবে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটে ট্রান্সফার হয়ে ফলে ঘন নীল বর্ণের দ্রবণ, এটা নীল বর্ণের দ্রবণ তৈরি হয়ে গেল, আর অধক্ষেপ থাকলো না, নীল বর্ণের দ্রবণ তৈরি হলো। তাহলে আমার প্রশ্ন এবং উত্তর আছে, এখানে রিয়াকশন নেই, জাস্ট তুমি কালার বলবে, কি কারণে কালার বলবে। তোমার প্রশ্ন হচ্ছে কপার সালফেটের মধ্য দিয়ে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হলো এবং পরে অধিক পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হলো, কি ভিজুয়াল চেঞ্জ হবে? যদি কপার সালফেটের মধ্য দিয়ে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করি তাহলে তোমার নীলাভ সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। কিসের জন্য? না বেসিক কপার সালফেট উৎপন্ন হবে, তার জন্য প্রথমে নীলাভ সাদা অধক্ষেপ পড়বে। এবং অতিরিক্ত পরিমাণ যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করি তাহলে দেখা যায় ঘন নীল বর্ণের দ্রবণ তৈরি হয়েছে। সেটা কি কারণে? না কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট তৈরি হওয়ার জন্য। এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আমি কিছু রিয়াকশন লিখছি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের উপরে আছে সেই সমস্ত ধাতুর লবণ, যেমন মনে করো আমি নিলাম অ্যালুমিনিয়ামের লবণ নিয়ে নিলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটবে, কোন ধরনের রিয়াকশন আমি পড়ছি। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের উপরে আছে তাদের কোনো লবণের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বিক্রিয়া করে। কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বিক্রিয়া করে একটু আগে পেলাম। কপার হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে, সুতরাং হাইড্রোজেনের নিচে থাকলে ওই রকম জটিল যৌগ উৎপন্ন করে। থার্ড ব্র্যাকেটে যেটা লিখেছিলাম, যে সমস্ত ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে সেই সমস্ত ধাতুর কোনো লবণের সঙ্গে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো তারা জটিল লবণ তৈরি করে। কিন্তু যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে আছে হাইড্রোজেনের, তাদের কোনো লবণের সঙ্গে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তখন এক ধরনের তোমার আয়ন বিনিময় বিক্রিয়া হয়। এর আয়নটা এর ক্যাটায়নকে এর অ্যানায়ন নেবে, অর্থাৎ এখানে আছে Al++, এখানে আছে NH4+, নেবে Cl- কে, আর Al++ নেবে OH- কে। আয়ন বিনিময় হবে, AlOH এর হোল 3 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে, সাদা জেলির মতো থকথকে অধক্ষেপ পাওয়া যাবে এবং পাওয়া যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড। ব্যালেন্স করে নেবে, সাদা অধক্ষেপ, সাদা জেলির মতো অধক্ষেপ, জেলির মতো
মতো অধক্ষেপ। সবসময় অধক্ষেপ দেবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ, ব্যালেন্স করে নেবে, যোজ্যতা মিলিয়ে হাইড্রোক্সাইড এসেছে Al++, তার কাছে ছিল Cl-, চলে এসেছে তার কাছে OH-, এর কাছে ছিল OH-, আয়ন এক্সচেঞ্জ করছে, অ্যামোনিয়াম আয়নের কাছে ছিল OH-, সে চলে আসছে Al++ আয়নের কাছে, Al++ এর আয়নের কাছে ছিল Cl-, সে চলে গেছে অ্যামোনিয়াম আয়নের কাছে। আবার দেখো FeCl3 যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে তৈরি হবে FeOH3, এখানেও একটা অধক্ষেপ দেবে, এই অধক্ষেপটা বাদামি অধক্ষেপ, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড বাদামি অধক্ষেপ, বাদামি অধক্ষেপ। যদি কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করি কি হবে? কপার সালফেট তো করলাম আগে, FeCl2 এর সঙ্গে বিক্রিয়া করছি, FeCl2 সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, NH4OH, সব সময় আয়ন এক্সচেঞ্জ হবে, মাথায় রাখবে, তৈরি হবে FeOH এর হোল টু প্লাস তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এখানে কালচে সবুজ অধক্ষেপ, কালচে সবুজ অধক্ষেপ, কালচে সবুজ বর্ণের একটা অধক্ষেপ পড়বে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যারা খুব উপরে আছে, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু, তারা অধক্ষেপ দেবে না, তারা হাইড্রোক্সাইড দেবে। যেমন আমি বললাম NaCl, তীব্র তড়ি রাসায়নিক শ্রেণীতে সোডিয়াম অনেকটা উপরে আছে, এর সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়া করছি, এখানেও আয়ন এক্সচেঞ্জ হবে, OH- চলে আসবে Na+ এর কাছে, সুতরাং তৈরি হবে NaOH, এরা অধক্ষিপ্ত হবে না, NaOH এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে কিন্তু অধক্ষেপ পাবে না। অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো মধ্যবর্তী জায়গায় আছে, সেই সমস্ত ধাতুর কোনো লবণ যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তখন হাইড্রোক্সাইডের অধক্ষেপ দেয় এবং অধক্ষেপের কালার বিশেষ ধরনের কালার থাকে। এরপরে অ্যামোনিয়া গ্যাসকে আরেকটা টেকনিকে আমরা তৈরি করব, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, খুবই ইম্পর্ট্যান্ট। রিয়াকশন একেবারে মুখস্থ রাখতে হবে তোমাকে। আগে রিয়াকশনটা লিখি, রিয়াকশনে থাকে কি, রিয়াক্ট্যান্ট, রিয়েজেন্ট, প্রোডাক্ট, সবগুলো মনে রাখতে হবে। N2 + 3H2 কন্ডিশন মাঝে লিখছি, অ্যারো চিহ্নের মাঝে, 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিয়াকশনটি হয়, 200 অ্যাটমসফিয়ার চাপে হয় এবং Fe ক্যাটালিস্টের উপস্থিতিতে, আয়রন এখানে অনুঘটক, বিক্রিয়ায় তৈরি হয় অ্যামোনিয়া। এটা হচ্ছে অ্যামোনিয়া, এইভাবে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথডে অ্যামোনিয়া তৈরি হলো। অ্যামোনিয়া গ্যাসের শিল্প পদ্ধতি, পদ্ধতিটির নাম হচ্ছে হেবার পদ্ধতি। পরীক্ষায় প্রশ্ন পড়ে অ্যামোনিয়া গ্যাসের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন লেখো, কিংবা বলবে হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। তুমি বলবে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে লৌহ চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় অ্যামোনিয়া পাওয়া যায়। এখানে 1 মোল নাইট্রোজেনের এগেনস্টে 3 মোল হাইড্রোজেন লাগবে, আয়তনগত অনুপাত হবে 1:3, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের আয়তনগত অনুপাত 1:3, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের আয়তনগত অনুপাত 1:3 নিয়ে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে আয়রন অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। এটা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রিপারেশন গেল। এখানে খেয়াল রাখতে হবে, যখন বিক্রিয়াটা করছি, বিক্রিয়া পাত্রে যেমন আর্সেনিক কিংবা আর্সেনিকের কোনো কম্পাউন্ড যেন বিক্রিয়া মিডিয়ামে না থাকে, ঠিক আছে? এটা সতর্কতা বলছি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির সতর্কতা কি, খেয়াল রাখতে হবে, রিয়াকশন মিডিয়ামে আর্সেনিক কিংবা আর্সেনিকের কোনো কম্পাউন্ড যেন না থাকে। কেন না, আর্সেনিক এখানে অনুঘটক বিষ। অনুঘটক বিষ মানে কি, কিছু কিছু পদার্থ আছে যারা অনুঘটকের অনুঘটন ক্ষমতাকে নষ্ট করে দেয়, অনুঘটকের কার্যকারিতাকে একেবারেই নষ্ট করে দেয়। এখানে হচ্ছে আর্সেনিক অনুঘটক বিষ। মানে কি, এখানে যে আয়রন অনুঘটকটা ব্যবহার করেছো, অনুঘটকের যে ফাংশন, সমস্ত ফাংশনটাই নষ্ট করে দেবে আর্সেনিক। ওই জন্য আর্সেনিক যাতে রিয়াকশন মিডিয়ামে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর্সেনিক থাকা চলবে না। কিন্তু কিছু কিছু পদার্থ আছে এই ক্যাটালিস্টের অনুঘটন ক্ষমতা বাড়িয়ে দেয়, তাকে বলা হয় অনুঘটক উদ্দীপক। অনুঘটক উদ্দীপক হিসাবে তুমি ব্যবহার করতে পারো K2O 1%, 1% K2O এবং Al2O3, Al2O3 3%, 1% K2O এবং 3% Al2O3 মিশ্রণ এখানে
অনুঘটক উদ্দীপক হিসাবে ব্যবহার করা হয়। এই মিশ্রণটা অনুঘটকের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, ফলে এদের উপস্থিতিতে রিয়াকশন আরও ভালোভাবে ঘটে। অনুঘটক উদ্দীপক আরেকটা আছে মলিবডিনাম। তো হেবার পদ্ধতির যখন প্রশ্ন আসবে মলিবডিনাম ইউজ করার দরকার নেই। তোমাকে যদি বলা হয় হেবার পদ্ধতিতে উদ্দীপক কি, তোমার উত্তর হবে K2O 1% এবং Al2O 3% মিশ্রণকে বলা হয় অনুঘটক উদ্দীপক। হেবার পদ্ধতিতে অনুঘটক উদ্দীপক এটা। এর কাজ কি না, আয়রন নামক অনুঘটকের অনুঘটন ক্ষমতা বাড়িয়ে দেওয়া, ফলে এদের উপস্থিতিতে রিয়াকশন রেট বেড়ে যাবে আরও, ঠিক আছে। আর আর্সেনিকের উপস্থিতিতে রিয়াকশন রেট কমে যাবে, কারণ আয়রনের অনুঘটন ক্ষমতা একেবারেই নষ্ট করে দেবে। এটা হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি। এরপরে ইউরিয়ার ইন্ডাস্ট্রিয়াল মেথড। ইউরিয়া প্রিপারেশনের আমি ইন্ডাস্ট্রিয়াল মেথড করব। ইউরিয়া কিভাবে তৈরি করব। ইউরিয়া আগে রিয়াকশন লিখি, দুটো ধাপে ইউরিয়া তৈরি করা হয়। কার্বন ডাই অক্সাইড CO2 এবং অ্যামোনিয়া গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় ইউরিয়া পাওয়া যায়। কন্ডিশন হচ্ছে 200 অ্যাটমসফিয়ার চাপ লাগবে এবং টেম্পারেচার লাগবে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তৈরি হবে অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম NH2COONH4, অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট, কার্বামেট তৈরি হবে। তাহলে কি বললাম না, 200 অ্যাটমসফিয়ার চাপে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়, যার তাপীয় বিয়োজনে ইউরিয়া পাওয়া যায়। একে তাপীয় বিয়োজন করছি, NH2COONH4 ওখানে যেটা তৈরি হয়েছে তার তাপীয় বিয়োজনে, তাপ তো দেওয়াই আছে, ওই তাপই আছে, অর্থাৎ 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। এবার জল বের করবে, এখান থেকে জল বেরিয়ে যাবে, এখানে NH4 জল বেরিয়ে যাবে, অ্যামোনিয়াম কার্বামেট থেকে জল বেরিয়ে গেল, এখান থেকে দুটো হাইড্রোজেন বার করে নাও, এখান থেকে একটা অক্সিজেন বের করে নাও, তৈরি হবে NH2CONH2, যেটাকে বলা হয় ইউরিয়া, ইউরিয়া প্লাস H2O। এটাই ইউরিয়ার ইন্ডাস্ট্রিয়াল মেথড, ইউরিয়া তৈরির ইন্ডাস্ট্রিয়াল মেথড। দুটো ধাপ আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা ধাপই, কিন্তু বইয়ে তোমার দুটো ধাপ করে লেখা আছে। প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে, তারপরে অ্যামোনিয়াম কার্বামেটের তাপীয় বিয়োজনে ইউরিয়া তৈরি হবে। স্পেশালি ইউরিয়ার সংকেতও অনেক সময় জিজ্ঞেস করে, একটা জৈব সারের উদাহরণ দাও, তুমি বলবে ইউরিয়া একটা জৈব সার, তার সংকেত লেখো। সংকেত এইভাবে লিখবে, ভালো করে সংকেত লিখতে হলে এখানে C+O আছে, ওর সঙ্গে NH2 গ্রুপ আছে এবং এই দিকেও NH2 গ্রুপ আছে, এটা ইউরিয়ার সংকেত। এইভাবে লিখতে পারো, এটা গঠন সংকেত বললাম। আণবিক সংকেত লিখতে পারো NH2CO, এই ফর্মে ইউরিয়াকে লিখতে পারো। আরেকবার বলে দিচ্ছি, 200 অ্যাটমসফিয়ার চাপে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়, যার তাপীয় বিয়োজনে ইউরিয়া পাওয়া যায়। ইউরিয়ার ব্যবহার কি না, জৈব সার রূপে ইউরিয়া ব্যবহার করা হয়। কালা জ্বরের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়, কালা জ্বরের ঔষধ ইউরিয়াস্টিবামিন বলে একটা ঔষধ আছে, যেটা কালা জ্বরে ব্যবহার করা হয়। তাহলে কালা জ্বরের ঔষধ তৈরি করতে ইউরিয়া ব্যবহার করা হয়, নাম কি বললাম, ইউরিয়াস্টিবামিন। এবং ঘুমের ঔষধ তৈরিতে ইউরিয়ার ব্যবহার আছে। বারবিটিউরেট, নাম কি, বারবিটিউরেট নামক ঘুমের ঔষধ তৈরি করতে ইউরিয়া ব্যবহার করা হয়। আরেকবার নামটা বলছি, কঠিন নাম, বারবিটিউরেট নামক ঘুমের ঔষধ তৈরি করতে ইউরিয়া ব্যবহার করা হয়। তো আজকে এখান পর্যন্তই থাক, ঠিক আছে। পরের দিন এই ক্লাসটা আবার কন্টিনিউয়াস হবে। তোমরা বাড়ি থেকে বেরোবে না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ সিচুয়েশান এখনও ঠিকঠাক নর্মাল হয়নি। বাড়ির মধ্যেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।